2015 সালে 28শে জানুয়ারি এটিএম আজহারুল ইসলামের পক্ষ থেকে আইনজীবীগণ আপিল করে। এরপরে 2019 সালে 31শে অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখে এবং মৃত্যু পরোয়ানা জারি করে। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন দাখিল করা হয়। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে 2020 সালে 19শে জুলাই আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। এখন রিভিউ আবেদন শুনানি ও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আগামী 20শে ফেব্রুয়ারি এটা শুনানি শুরু হবে। 20 অথবা 23 হবে, আমার যতটুকু জানা আছে 20-এ। তো প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন আপিল বিভাগের শুনানি এইটি ধার্য করা হয়েছে। আদালতে রিভিউ আমাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব। আমরা আশা করি আগামী 23শে ফেব্রুয়ারি এই রিভিউ আবেদন ন্যায় বিচার আমরা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, আমরা জানি যে 2010 সালের পরে জামাত খুলনায় মহানগরীতে প্রকাশ্য সমাবেশের আয়োজন করছে। এর আগে 10 সালে 9 ফেব্রুয়ারি আমাদের শিববাড়ি মোড়ে একটি সমাবেশ হয়েছিল। সেখানে যারা উপস্থিত ছিল তাদের অনেকেই এই 14-15 বছর পরে প্রকাশ্য সমাবেশ করতে গিয়ে আপনারা কেমন উপস্থিতি এটাকে মনে করছেন এবং এইটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনারা একটু আগে বলেছেন যে এটিএম আজহার সাহেবকে যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল সেই আদেশের প্রেক্ষিতে এখন আইনগত একটা প্রক্রিয়া চলছে। আপনারা কি মনে করেন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং যারা ইতিমধ্যেই আদালতে থেকে বা জেল কারাগারে থেকে মৃত্যুবরণ করেছেন, তারা যদি বেঁচে থাকতেন, এই সরকার ওই প্রক্রিয়ায় কি আগাতেন নাকি আপনাদের অন্যান্যদেরকে যেভাবে ছেড়ে দিয়েছেন সেভাবে দিতেন? এটা আপনারা মনে করেন কেন? একই মাথার এই দৃষ্টান্ত থেকে আপনারা এটি বিশ্বাস করেন। সর্বশেষ হচ্ছে যে আগামীকালকের যে মিছিল এবং সমাবেশটি স্বল্প সময়ের মধ্যেই হবে। আমরা মনে করি 4টার সময় শুরু হবে, এরপরে আসরের নামাজ মাগরিব। এর মধ্যে আবার সেক্রেটারি জেনারেল আপনাদের সম্ভবত এখানে প্রধান অতিথি থাকবেন। এই অল্প সময়ের মধ্যে এত বড় একটা প্রোগ্রাম আপনারা কভার করে সেটা আসলে সেই প্রস্তুতিটা খুব আপনারা কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম প্রশ্ন যেটা করা হয়েছে যে 2010 সালের পরে আর প্রকাশ্যে আমরা মিছিল মিটিং করি না। আমার মনে হয় যে 2012 সালে আব্দুল কাদের মোল্লা ভাই রায়ের পরেই আমরা কিন্তু বড় একটা মিছিল করেছিলাম। 2012 সালে মিছিল করেছিলাম। আপনারা ভালো করেই জানেন যে পরবর্তী বছর আমরা জালেম সরকারের অধীনে ছিলাম, যার কারণেই আমরা রাজনৈতিক যে অধিকার এটা থেকে আমরা বঞ্চিত ছিলাম। তারপরও আমরা সকল ধরনের কর্মসূচি আমরা পালন করেছি সরকারের বিরুদ্ধে। নির্বাচন প্রতিহত করা, সুষ্ঠু নির্বাচনের দাবিতে, কেয়ারটেকার সরকারের দাবিতে, আমাদের নেতৃবৃন্দের ফাঁসির বিরুদ্ধে কিন্তু আমরা রাজপথে ছিলাম। আগামীকালকে প্রোগ্রামের ব্যাপারে এটা আমাদের কেন্দ্র ঘোষণা করেছে বিধায় আমরা অল্প সময়ের ব্যবধানেই আমরা
জেলা এবং মহানগরী উভয় শাখার নেতৃবৃন্দ বসে আমরা প্রস্তুতি নিয়েছি। আশা করি আমরা 30 থেকে 40,000 লোক আগামীকালে হাজির করব ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন বাস্তবায়ন কমিটি করা হয়েছে। আমাদের সেক্রেটারি জেনারেল প্রধান অতিথি থাকবেন। আমরা আশা করি মিছিল খুলনা শহরটা মিছিলের শহর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আর যেটা বলা হচ্ছে যে আমরা শুরু থেকে বলেছি যে আমাদের ভিতরে আমাদের উপরে যে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, মামলা করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, আমরা ন্যূনতম যে বিষয়গুলো তারা আমাদেরকে দোষী করতে চায় এর সাথে ন্যূনতম আমাদের কোনো সম্পর্ক ছিল না। তাতে সবকিছু সাজানো পাতানো মিথ্যা ভিত্তি। আজকে এই সরকারের কাছে বলেছেন, আমাদের আলাউদ্দিন ভাই বলেছেন, আমরা পূর্বে যে কথা বলি এখনো সেই কথা। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিলাম। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপরে তিনি ন্যায় বিচার করবেন এবং আমাদের এটিএম আজাদুল ইসলাম ভাইকে তিনি মুক্তির ব্যবস্থা করবেন। এবং সরকার প্রধান হওয়ার কারণে মৌলিকভাবে আমাদের দাবিটা হলো সরকারের কাছে, এবং সরকার আন্তরিক হলে এটা সম্ভব। কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে খালাস করা হয়েছে এবং মানে সাজাপ্রাপ্ত আজীবন সাজাপ্রাপ্ত আসামিদেরকেও খালাস করা হয়েছে। আমাদের প্রশ্ন, যে দলটি বাংলাদেশের আপামর জনসাধারণকে সাহায্য করে নিয়ে সামনের দিকে দেশ গড়ার কাজে এগিয়ে যাচ্ছে, তাদের প্রতি ইনসাফ করবে, এটা আমরা দাবি করি। সবাইকে ধন্যবাদ। আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই আমাদের যারা বলে আসছেন যে এই আইনটি একটি ভালো আইন এবং অস্বচ্ছ বিচার প্রক্রিয়া এবং সরকারের মানে একটি সাজানো আইন দিয়ে বিচার কার্যক্রম চলছে এবং এই বিচার কার্যক্রমের মাধ্যমে জামাতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। জামাতের এই বক্তব্য যদি এখন যদি ঠিক থাকে তাহলে তো একই আইনে শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়েছে একই জায়গায়। জামাত এখন কি মনে করে, ওই আইনে যদি শেখ হাসিনার বিচার করা হয় তাহলে সেটা কি আপনাদের সেই সাজানো আইনেই বিচার হচ্ছে, নাকি কি মনে করছেন আপনারা যে এই বিচারের এখন শেখ হাসিনার বিচার ব্যাপারে আপনাদের বক্তব্য একই আইনে? আমার মনে হয় যে এটা তো আপনাদের কাছে পরিষ্কার, যেহেতু আপনারা জাতির আপনার বিবেক, সেই হিসাবে বিচার ব্যবস্থা স্বাধীন ছিল না, এটুকু আমরা জানি। এবং যারা রায় দিয়েছে অনেক ক্ষেত্রে আমরা জানি যে লিখিত রায়ের স্বাক্ষর দিয়েছে বিচারপতিরা। স্কাইপি কেলেঙ্কারি রয়েছে ও মিথ্যা সাক্ষী দিয়ে সে স্বাক্ষর দিয়েছে। এটাকে আমরা কখনোই কোনো সময়ের জন্য শুধু দেশে নয়, বিদেশি যারা আইন বিশেষজ্ঞ তারা পরিষ্কার বলেছে এই বিচার স্বচ্ছ হয়নি, এই বিচার কখনোই নিরপেক্ষ হয়। অতএব আমরা মনে করি যে বর্তমান যে অপরাধ ট্রাইব্যুনাল আছে সেটা আদালত সেটা শেখ হাসিনার বিচার ব্যবস্থাগুলো বিবেচনা নিয়ে আসবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে যেহেতু এটা আপিল বিভাগে আছে, অতএব আপিল বিভাগ থেকে আমরা সুবিচার পাবো, ন্যায় বিচার পাবো। আবার বিচার বিভাগটাও সংস্কার করা হচ্ছে। আসসালামু আলাইকুম। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের সঙ্গে বিশেষ করে আমিরা জামাত সহ শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের একাধিক বৈঠক হয়েছে, আমরা যতটা জেনেছি বা মিডিয়াতে আসছে। এই বৈঠকগুলোতে কি জামাতের সব থেকে বড় দুটি ইস্যু,
যে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি এবং জামাতের দলীয় যে নিবন্ধন, এই দুটি বিষয়ে আপনারা প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন কিনা, বা করলে ওনার মনোভাবটা কি ছিল? দ্বিতীয়ত হচ্ছে যে যদি এই রায়ের কোনো পরিবর্তন না হয়, রিভিউ যেটা 23 তারিখে আছে, সেক্ষেত্রে জামাত ইসলামের সাংগঠনিক সিদ্ধান্ত বা পদক্ষেপ কি হবে? ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা হলো যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, সব বিষয়গুলো পত্রিকাও আসেন। অতএব আমরা আজকে যে বিষয়টা নিয়ে আসছি, এটাই হলো আমাদের মূল বক্তব্য, যে সরকারের কাছে আমরা দাবি করছি যে এটিএম আজহারুল ইসলাম ভাইকে